নমস্কার। অরুণাচল ভ্রমণের সপ্তম এবং শেষ পর্বে আপনাদের জানাই স্বাগত। আজ আমাদের অরুণাচল ভ্রমণের সপ্তম দিন। আমরা বমডিলা থেকে যাত্রা শুরু করে আজ পৌঁছব আসামের মানস ন্যাশনাল পার্ক। আজ আমাদের পেরোতে হবে প্রায় 288 কিলোমিটার। এই পর্বে থাকছে এতখানি যাত্রাপথের টুকরো টুকরো সৌন্দর্য এবং মানস ন্যাশনাল পার্ক ভ্রমণ। গতকাল সন্ধ্যায় আমরা এসে পৌঁছেছি বমডিলা এবং রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। সেই বৃষ্টি এখনও পর্যন্ত চলছে, কখনো জোরে কখনো আস্তে। বৃষ্টি মাথায় নিয়েই সকাল 6:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। কখনো বৃষ্টি ভেজা কালো পিচের রাস্তা, তো কখনো সবুজ পাহাড়ে ভেসে বেড়ানো সাদা কালো পাতলা গাঢ় মেঘ। এই সব দেখতে দেখতে পাহাড় থেকে ক্রমশ নেমে চলেছি সমতলের দিকে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা। যারা আগের পর্বগুলি দেখেননি, ডেসক্রিপশনে লিংক দিলাম, দেখে নেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই সমগ্র যাত্রাপথে আমাদের সারথি ছিলেন অরূপ দা। তার ফোন নাম্বার এবং ছবি ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজনে যোগাযোগ করতে পারে। এখন আমরা এগিয়ে চলেছি রূপা গ্রামের ওপর দিয়ে। ওই দূরে পাহাড়ের মাথার ওপর বুদ্ধদেবের একটি মূর্তি দেখা যাচ্ছে। ওখানে নাকি একটি পার্ক আছে। রূপা নামক ছোট্ট গ্রামের রূপের মুগ্ধতা মেখে পৌঁছে গেছি শেরগাঁও। শেরগাঁওতে এসে আবার এই হ্যাঙ্গিং ব্রিজটি চোখে পড়ল। অতএব এর ওপর ওঠার লোভ সামলানো গেল না। অরুণাচলে এরকম অনেক হ্যাঙ্গিং ব্রিজ দেখা গেল। নিচ দিয়ে বয়ে চলেছে সরু নদী, আর নদী পারাপার করার জন্য রয়েছে এরকম সরু সরু হ্যাঙ্গিং ব্রিজ। আর বলা বাহুল্য, এই ব্রিজের গায়ে কালারফুল প্রেয়ার ফ্ল্যাগ। এই শেরগাঁওতে থাকার জন্য বেশ কিছু হোমস্টে আছে। আমরা যাওয়ার সময় এখানেই একটি হোমস্টেতে ছিলাম। এখানে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে আবার এগিয়ে চলে এসেছি শেরগাঁওয়ের সেই ছোট্ট নদীতে, যার ওপর দিয়ে ব্রিজ রয়েছে একটা। সেখান থেকে মানুষ পারাপার করছে এবং অনায়াসেই নদী পেরিয়ে গাড়ি চলে আসছে। আবারও শুরু হয়ে গেছে বৃষ্টি। কখনো কখনো রাস্তার ওপরেই চলে আসছে মেঘ। পাহাড়, মেঘ, বৃষ্টি আর ঘন সবুজ প্রকৃতিকে সঙ্গে নিয়েই আমরা বেশ খানিকটা চলে এসেছি। এসে এক জায়গায় একটু চা বিরতির জন্য যেখানে থামলাম, সেখানকার প্রকৃতিটা ঠিক এই রকম। বিরতির পর আবারও আমাদের যাত্রা শুরু এবং আমরা চলে এসেছি অরুণাচলের চেকপোস্ট পেরিয়ে আসামের মধ্যে। আমরা আছি এখন আসামের সেই জায়গায়। এদিকে অরুণাচল, এই দিকে হচ্ছে ভুটান। যাওয়ার সময় আমরা ভুটান ঘুরে গিয়েছিলাম। আর এই 3 মাথার মোড়ের এই পাশটায় হচ্ছে আসাম।
সমতলে নেমে আসার পরেও বৃষ্টির কিন্তু বিরাম নেই। বেশ কিছুটা আস্তে আস্তে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে। আমরা চলে এসেছি এখান থেকে গরম গরম ফিশ থালি দিয়ে করে নিলাম আমাদের লাঞ্চ। মাছ ছাড়াও চিকেনও আমরা নিয়েছিলাম। খাবারগুলোর টেস্ট কিন্তু খুব ভালো ছিল। এবার আমাদের গন্তব্য আসামের মানস ন্যাশনাল পার্ক। এবার রাস্তার দুপাশের প্রকৃতি অন্যরকম। দুপাশে রয়েছে সবুজ বিশাল চা বাগান। দুপাশে চা বাগান দেখতে দেখতে আমরা দাঁড়িয়েই পড়লাম একটি চা বাগানে ঢুকবো বলে। আমরা ঢুকে পড়লাম নাগরিজুলি টি এস্টেটের মধ্যে। ডুয়ার্সের চা বাগানে যেমন দেখেছিলাম, চা বাগানের মধ্যে যে বড় গাছগুলো রয়েছে তার গায়ে জড়িয়ে রয়েছে গোলমরিচ গাছ। এখানেও সেরকম প্রচুর গোলমরিচ গাছ রয়েছে। চা বাগান ঘুরে দেখে বেশ কিছু ছবি তুলে আবার আমরা আমাদের গন্তব্যে এগিয়ে চলেছি। যেতে যেতে আমরা সরুপেটা বাজার অঞ্চলে চলে এসেছি এবং এখানে ঢুকে পড়েছি একটি মেখলার। আসামে এসেছি, মেখলা কিনবো না তা আবার হয় নাকি? যখন এমন একটি দোকানের সন্ধান পেলাম তখন কিনেই ফেললাম। এখানে প্রচুর স্টকও রয়েছে। যে আসামের মেখলা একদম ট্র্যাডিশনাল পিওর সুতির, ওনারা ঘরে বানান। মানে ভীষণ সুন্দর জিনিসগুলো আমি দেখলাম, হাত দিয়ে বোঝাই যাচ্ছে যেগুলো একদম মানে যে পিওর সুতি সেটা একদম বোঝাই যাচ্ছে। আর এখানে গামছাও রয়েছে আমাদের ট্র্যাডিশনাল দেখেই বোঝা যাচ্ছে এগুলো ট্র্যাডিশনাল, মানে ভীষণ সুন্দর। আপনারা চাইলে এই দোকানে আসতেই পারেন না, দিদিদের ব্যবহারও ভীষণ সুন্দর। দোকানে মেখলা গামছা ইত্যাদি জিনিসগুলো বেশ ভালো করে দেখলাম। সুন্দর পিওর সুতির জিনিস এবং দামও রিজনেবল। এখান থেকে মেখলা গামছা ইত্যাদি কেনার পর আমরা আবার এগিয়ে চলেছি আমাদের গন্তব্য। ওই যে দেখা যাচ্ছে মানস ন্যাশনাল পার্কের গেট। এখান থেকে আমরা বাঁ দিকে যাব। আমরা থাকবো মানস অর্কিড হোমস্টে। চলে এসেছি হোমস্টের মধ্যে। বেশ বড় জায়গা নিয়ে এই হোমস্টেটা। এই যে বাড়িটি দেখা যাচ্ছে এখানেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। এই যে বাড়িটি দেখা যাচ্ছে এটা হলো এখানকার ডাইনিং স্পেস, আর এটি হলো অফিস। আমাদের একটি 4 বেডেড রুমের প্রয়োজন ছিল, এখানে আমরা পেয়ে গেছি একটা 5 বেডেড রুম। যদিও এটা পুরো ফাঁকা, এখানে আমরা ছাড়া দ্বিতীয় কোনো ট্যুরিস্ট নেই। মে মাসের একেবারে শেষে এই সময় সাধারণত জঙ্গল বন্ধ হয়ে যায়, তাই কোনো ট্যুরিস্ট এখানে নেই। আর তাছাড়া শুরুও হয়ে গেছে বৃষ্টি, তো তার মধ্যেই আমরা চলে এসেছি। রুম ঠিকই আছে, বাথরুমেও আছে সব কিছু, কিন্তু সব জিনিস ঠিকঠাক কাজ করছে না। আর যেহেতু জঙ্গলের মধ্যে থাকা এবং বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই পোকামাকড়ের ভীষণ উৎপাত। আজ মানসে আমাদের দ্বিতীয় দিন এবং বেড়াবার এটা 8ম দিন। আজ আমাদের যাওয়ার কথা ছিল ব্রেকফাস্ট করে জঙ্গল সাফারিতে, কিন্তু গতকাল রাত থেকে বৃষ্টির পরিমাণ এতটাই বেড়েছে তাই আমাদের জঙ্গল সাফারিতে আর যাওয়া হবে না। রুমে বসে বসে বৃষ্টি দেখতে দেখতেই আজ আমাদের দিনটা কাটবে। বিকেলবেলা বৃষ্টি একটু কমতেই আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি। এই দিকে রয়েছে একটি নদী, মানস নদী। নদীর ধার পর্যন্ত যদি যাওয়া যায়।
আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে চলেছে এই কুকুরটি, এটি হোমস্টের মধ্যেই রয়েছে। দেখতেই পাচ্ছেন পশ্চিম আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। আর খানিকটা গেলেই আমরা নদী পর্যন্ত পৌঁছতে পারতাম, কিন্তু আমাদের যিনি গাইড ছিলেন তিনি কি কারণে জানি না আমাদের আর এগোতে দিলেন না। অতএব বাধ্য হয়ে আমরা ফিরে এলাম হোমস্টে। আজ আমাদের অরুণাচল ভ্রমণের নবম দিন এবং মানসের তৃতীয় দিন। আজ দুপুরে লাঞ্চ করে আমাদের বেরিয়ে যাওয়ার কথা। সকালে বৃষ্টিটা একটু কমেছে, তাই আমরা ব্রেকফাস্ট করে চলে গেলাম জঙ্গল সাফারি। এখানে সাফারি দুরকম হয়, একটা হাফ ডে সাফারি আর একটা ফুল ডে সাফারি। আমরা হাফ ডে সাফারি নিয়েছিলাম কারণ আমাদের হাতে আর সময় ছিল না। আর এই জিপের ব্যবস্থা এনারাই করে দেন। এই অর্কিড হোমস্টেতে থাকবেন, এখান থেকেই জিপের ব্যবস্থা। ঢুকে পড়েছি জঙ্গলে। হ্যাঁ, মনে রাখবেন এখানে ক্যামেরার জন্য এক্সট্রা চার্জ আছে, আর প্লাস্টিক কিন্তু এখানে একেবারে অ্যালাউ নেই, তাই ভুলেও প্লাস্টিক সঙ্গে আনবেন না। পরশু সন্ধেবেলায় আমরা এখানে এসে পৌঁছেছি, তখন থেকে ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম। জঙ্গলে প্রবেশ করার অল্প সময়ের মধ্যেই দেখা পেলাম ময়ূরের। এই মানস ন্যাশনাল পার্ক কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে ব্যাঘ্র প্রকল্প সংরক্ষিত বনাঞ্চল, আর এটি ভুটানের পাদদেশে অবস্থিত। দেখুন তো গাছের উপরে ওটা কে বসে আছে। এবারে চিনতে পারলেন তো? বেশ খানিকটা আসার পর চারপাশটা এরকম খোলা জমি। যতই আমরা এগোচ্ছি তত জঙ্গল ক্রমশ ঘন হচ্ছে, বেশ একটা থ্রিলিং ভাব আসছে। এবারে দেখা পাওয়া গেল এনার। ওই যে আরো একটা ময়ূর ঘোরাফেরা করছে। এই গাছে এটা কে দেখুন তো। এই মানস ন্যাশনাল পার্কের যে জঙ্গলটি, এটি কিন্তু ভুটানেও বিস্তৃত রয়েছে। খানিকটা রয়েছে আসামে এবং খানিকটা রয়েছে ভুটানে। আমরা আসামের দিকে যে জায়গাটায় ঘুরছি এটা হলো বাঁশবাড়ি। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই জঙ্গল সাফারি বন্ধ থাকে, আর এই জঙ্গল দেখার সবথেকে ভালো সময় হলো নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে। আবারও হরিণের দেখা পাওয়া গেল। এবার গাছে গাছে লাফিয়ে বেড়াচ্ছে লঙ্গুর। কেমন পোজ দিয়েছে একবার দেখুন। এবার মাঝ রাস্তায় ওটা বসে আছে কে, চিনতে পারছেন? এটা হলো কমন এমারেল্ড ডাব। এবার দেখুন তো গাছের মগডালে ওটা কে। এবার গাছের মগডালে এদের দেখা পাওয়া গেল। চিনতে পারছেন নিশ্চয়ই? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ধনেশ পাখি। ওখান থেকে আবার নড়াচড়া করছে কে। এটা হলো ওয়াইল্ড ওয়াটার বাফেলো।
আবারও এনার দেখা পাওয়া গেল। এবার আমরা চলে এসেছি ভারতের মধ্যে অবস্থিত এই জঙ্গলের প্রান্তে। এর ওপারে আর যাওয়া যাবে না, এর ওপারে জঙ্গলের অংশটা ভুটানের অন্তর্গত, সেখানে যেতে গেলে আবার পারমিশনের প্রয়োজন। এখানে বয়ে চলেছে বেকি রিভার, এটা ভিউ পয়েন্ট। আর নদীর ওপারে ওই যে পাহাড় জঙ্গল দেখা যাচ্ছে, ওগুলো সব ভুটানের অন্তর্গত। দেখতে পাচ্ছি নদীর ওপারে দুটো হাতি রয়েছে। আপনারা হয়তো অতটা বুঝতে পারছেন না, অনেকটাই দূর। ঢুকে পড়েছি হেরিটেজ সেন্টারে। এই পশুদের সাথে সাথে এখানে হাতির বিভিন্ন অংশের হাড় রাখা রয়েছে, সেই সম্পর্কিত নানা রকম তথ্য রয়েছে। আমরা এখন যে জায়গাটা রয়েছি এর নাম মথানগুড়ি। নদীর কাছে চলে এসেছি, এখানে নদীতে নামাও যায়, কিন্তু এখন নদীতে জলের পরিমাণ অনেক বেশি, তাই এনারা নামতে বারণ করলেন। এবার আমরা ফেরার পথ ধরেছি। ফেরার পথে আবারও এক দঙ্গল লঙ্গুরের দেখা পাওয়া গেল। ফেরার পথে এরকম পরিষ্কার ধনেশ পাখি দেখা গেল। যাওয়ার সময় এটা আলোর উল্টো দিকে ছিল, একটু অন্ধকার লাগছিল দেখতে, কিন্তু বেশিক্ষণ বসলো না, উড়ে গেল। দেখুন তো গাছের ওপরে ওটা কে বসে আছে। এগুলো ছাড়াও আরো প্রচুর পাখি আমরা দেখেছি, তার কয়েকটা ছবি এখানে দিলাম। আবারও দেখা পাওয়া গেল বুনো মহিষের। এই জঙ্গল বাঘের সাথে সাথে হাতিরও সংরক্ষিত এলাকা। এবারে দেখা পাওয়া গেল সেই হাতিদের। এরা আপন মনে মাটি দিয়ে স্নান করে চলেছে। আবারও জাতীয় পাখির দেখা পাওয়া গেল। আরো দু একটি পাখির ছবি দিলাম। জঙ্গল থেকে বেরোবার ঠিক আগের মুহূর্তেই দেখা পাওয়া গেল গন্ডারের। সাফারি করে ফিরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি, যাব গৌহাটি এয়ারপোর্ট। সেখান থেকে আজ রাতে আছে আমাদের ফ্লাইট। এবারের অরুণাচল ভ্রমণ এই পর্যন্তই।
শেষ হলো আমাদের এবারের ভ্রমণ। আবার পরবর্তী ভ্রমণের গল্প নিয়ে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন।